আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান্না মৌ। শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের মৃত্যুর সাথে লড়ছেন প্রায় ১০০ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ভয়াবহ এই যুদ্ধ বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বিমান বাহিনী ও সিআইডি। দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সংগ্রহ করা হয়েছে আলামত। এদিকে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ সহ ৬ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বিদ্যালয়, যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, হঠাৎ দুর্ঘটনায় সেখানে ঝরে পড়ল অনেকগুলো ফুলের কুড়ি। শিশু শিক্ষার্থীদের পড়ালেখা, দুরন্তপনার সব কোলাহল ছাপিয়ে মৃত্যুকূপে পরিণত হয় এক একটি শ্রেণীকক্ষ। যেই অঙ্গনে নিরাপদে হেসে খেলে বেড়ে উঠত কোমলমতিরা, সেটি এখন কেবলই ধ্বংসস্তূপ। শ্রেণীকক্ষ, স্কুলের বারান্দা কিংবা খেলার মাঠ, নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পোড়া দেহের নানা চিহ্ন। চলছে সহপাঠী, সহকর্মী ও স্বজনদের আর্তনাদ। আজকে সকালে আমার এক খুব ছোট আমার টিচারের ইউসুফ স্যারের শায়ান ইউসুফ মারা গেছে। কালকে ৯৫% পুড়ে গেছে। গার্ডিয়ান আসছে তাদের ছোট ছেলে মেয়েদেরকে বাসায় নিতে। তো এই বিমান দুর্ঘটনার কারণে সবাই প্রাণ হারিয়েছে, যেটা আসলে মানে কি বলবো, আসলে বলার ভাষা নাই। আমরা খুবই শোকাহত এই ঘটনাটার জন্য, কারণ দেখা গিয়েছে যে আমার অনেক ফ্রেন্ড আছে এখানের, তাদের সাথে কথা বলেছি এবং অনেক ফ্রেন্ড মারাও গিয়েছে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিমান বাহিনী ও সিআইডির তদন্ত দল। আলামত সংগ্রহ করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাস্থল থেকে। অন্যদিকে বিমান বিধ্বস্তের প্রাণহানির ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সকাল 10:30টার দিকে কলেজের দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় তাদের পথরোধ করেন শিক্ষার্থীরা। কলেজের সামনে গোল চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শত শত শিক্ষার্থী। মিছিলার প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। সঠিক লাশের হিসাব চাই সহ ৬ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। প্লেগ্রাউন্ড থেকে ক্লাস পর্যন্ত ছিল 3 আর 4। এখানে হচ্ছে করছে দাবিটা আছে, সেটা আমাদের যে এটার একটা সুষ্ঠু আমরা বিচার চাচ্ছি। বিমান তো এই পাবলিক প্লেসে উড়ানোর কথা না, এটা তো নির্দিষ্ট অবশ্যই জায়গা থাকার কথা, যে যেসব জায়গাগুলো ডেঞ্জার না সেই সব জায়গায় সেই বিমানগুলো চালানোর কথা, শেখার কথা। কিন্তু কেন এই পাবলিক প্লেসে কেন গুলো এখানে আসলো? এইসব আবাসিক প্লেসে তো এগুলো উচিত না। পরে দুই উপদেষ্টা সেখানে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ সহ ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। সকাল থেকেই মাইলস্টোন স্কুলের সামনে ভিড় জমিয়েছেন নিহতদের স্বজন, শিক্ষার্থী ও উৎসুক জনতা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিমান বিধ্বস্তে নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৮ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এদিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা M শাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন ৭৮ জন। এদের মধ্যে গুরুতর আহত ৪২ জন চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের চিকিৎসার জন্য মঙ্গলবারও সকাল থেকে অনেকে রক্ত দেওয়ার জন্য হাসপাতালগুলোতে ভিড় করছেন।
তবে এখন আর রক্তের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। যেহেতু ওরা বার্ন হয়ে গেছে অনেকখানি, তো ওদেরকে 24 ঘন্টার পর থেকে 1 মাস পর্যন্ত অনেক বেশি ব্লাড প্রয়োজন হবে। যেহেতু এই নেগেটিভ রক্তটা খুবই প্রয়োজন, এটা রেয়ার রক্ত, আর সেই জন্য আমি দিতে আসছি। মৃত্যু হয়েছে অন্য তলাতে হয়েছে, আমি শুনেছি আইসিইউতে তো হয়েছেই, আর আমাদের যে মানে রুমটাতে ওইখানে সবাই আছে, মোটামুটি আছে। এখন পর্যন্ত 20 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি জানান কিছু রোগীর অবস্থা এখনো সংকটাপন্ন। অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা, তারা কয়েকজন আসলেই হবে। এই রক্তগুলো এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেল ব্লাড ট্রান্সফিউশনে। এছাড়া আমাদের বিএমইউ আইসিইউ আমাদের প্রস্তুত আছে, সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে। এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে। উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন জানান সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে উপচে পড়া ভিড় ও জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালের প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে সেনাবাহিনী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে এবার যুক্ত হচ্ছি তার সাথে। তপু, দগ্ধ এবং আহতদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দর্শকদের জানান। ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আমাদের কাছে যে আনুষ্ঠানিকভাবে যে তথ্য জানানো হয়েছিল, এখন পর্যন্ত সেই তথ্যই আমাদের কাছে রয়েছে। এখন পর্যন্ত ভেতরের থেকে এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের সর্বশেষ কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। যেমনটা সর্বশেষ আমাদেরকে জানানো হয়েছিল যে 27 জনের মৃত্যুর খবরই এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছি, এবং এখন পর্যন্ত 20 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর 6 জনের যে মরদেহ রয়েছে সেই মরদেহগুলো বিষয়ে এখনও ডিএনএ শনাক্ত করার জন্য এখন পর্যন্ত কোনো কার্যক্রম সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আর আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে এই জাতীয় বার্নের গেটের সামনে যে সকাল থেকে যে উৎসুক মানুষ যারা ছিলেন, তাদের ভিড় সামাল দেওয়ার জন্য এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা এখানে কাজ করছেন, এবং এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এখনও অনেক মানুষ এখানে ছুটে আসছেন রক্ত দেওয়ার জন্য। তবে হাসপাতাল থেকে জানানো হয়েছে এখন আজকের দিনের জন্য রক্তের প্রয়োজন নেই, সেজন্য এখানে অনেকে ফিরে যাচ্ছেন। আর এখানে অনেক স্বেচ্ছাসেবী যারা আছেন এখানে সড়কের যান চলাচল নিয়ন্ত্রণের জন্য এখানে কাজ করছেন। আর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যদি বলি, শুধু এই শেখ হাসিনা দুঃখিত জাতীয় এই বার্ন ইউনিটে এখন বর্তমানে 42 জন চিকিৎসা নিচ্ছে, এবং তাদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, এমনটাই দাবি জানানো হয়েছে, উপদেষ্টারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে 42 জনের সাথে এবং শুধু রাজধানীতে এখন আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী 78 জন চিকিৎসা নিচ্ছেন। তাদের বিষয়ে উন্নত চিকিৎসা যদি প্রয়োজন হয় চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনে বিদেশে চিকিৎসা দেওয়া হবে, এমনটা আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত যে 5 জনের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। এখন পর্যন্ত পজিটিভ কোনো তথ্য পাইনি। তবে যেই অবস্থা এখন পর্যন্ত এই হাসপাতাল প্রাঙ্গণে যেটা দেখছি যে এখানে যে প্রবেশমুখ রয়েছে সেই প্রবেশমুখগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছেন, এবং পরিচয় এবং স্বজনদের ছাড়া অন্য কেউ হাসপাতালের এবং রোগীদের জন্য যাতে অন্য রোগীদের যাতে কোনো চিকিৎসা সেবা ব্যাহত না হয় সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, একই সাথে সেনাবাহিনীর সদস্যরা। আর এখানে স্বাস্থ্য উপদেষ্টাও তিনি এসেছিলেন এবং রোগীদের যারা আহত রয়েছেন তাদের খোঁজখবর নিয়েছেন, এবং তারা চেষ্টা করছেন যে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে চিকিৎসা দিয়ে তাদেরকে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং সরকারের পক্ষ থেকে
থেকে বারবার জানানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে যারা এখন বর্তমানে আহত যারা রয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিতের জন্য যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে তা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক দল এখানে উপস্থিত রয়েছেন, তারা কাজ করছেন। যারা এখন বিছানায় কাতরাচ্ছেন যে শিশুগুলো, তাদেরকে বাঁচানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং প্রয়োজনে তারা যেটি বলছেন যে শিশুগুলোর অবস্থা খুবই খারাপ, তাদের বিষয়ে যে হাসপাতালে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে তাদের পরামর্শ নিয়ে তাদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। জি, এই ছিল আমার কাছে সবশেষ খবর হাসপাতাল থেকে। আর এখন সর্বশেষ তথ্যের জন্য আমরা এখন ঘটনাস্থল যে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনাস্থল রয়েছে সেখানে আমাদের সহকর্মী এমদাদুল্লাহ বাবু রয়েছেন, সেখানে সর্বশেষ অবস্থা জানার জন্য এখন আমরা সেখানে ছুটে যাচ্ছি। জি, এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে সবশেষ খবর। সেই পোড়া গন্ধগুলো আমরা পাচ্ছি, সেই গন্ধটি কিন্তু আমরা এখন পর্যন্ত পাচ্ছি। এখান থেকে বের হচ্ছে, অনেকে এখানে আসছেন, দেখছেন এখানকার পরিস্থিতি কি, এগুলো দেখছেন। এরই মধ্যে সকাল 10:15 কিছু সময় পর এখানে দুই উপদেষ্টা এসেছিলেন, যারা এই দুই উপদেষ্টা এসেছিলেন, আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, একই সাথে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সদস্যরাও কিন্তু এখানে ছিলেন। তো তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা, তাদের 6 দফা দাবি শিক্ষার্থীরা জানিয়েছে এবং সেই 6 দফা দাবির মধ্যে রয়েছে তারা দ্রুত এই ঘটনায় কতজন প্রকৃতপক্ষে মারা গেছে সেই হিসাবটি কিন্তু তারা চাচ্ছে। তারা বলছে যে সরকার যে সংখ্যাটি দিচ্ছে সেই সংখ্যার চাইতে এখানে অতিরিক্ত এখানকার যারা রয়েছে অতিরিক্ত শিক্ষার্থী মারা গেছে। আমরা দেখছি এখানে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সম্ভবত উপদেষ্টারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করছেন, শিক্ষার্থীরা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল এখানে। আসলে তারা এখানে দিক বিদিক ছুটছে। আসলে কি হচ্ছে এখানে, এই যে 6 দফা শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবি আদায়ের বিষয়ে তারা কিন্তু উপদেষ্টা মহোদয়দেরকে এখানে অবরুদ্ধ করে রেখেছিল এবং তাদের ক্ষোভ কিন্তু গণমাধ্যমের তারা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না এবং এখানকার শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক ক্ষুব্ধ, বিশেষ করে গণমাধ্যমের উপরে। তাদের উপরেও এখানে বিক্ষুব্ধ অবরুদ্ধ করে রেখেছে সেখানে কিছু ক্ষেত্রে, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্যকে উপস্থিতি করানো হয়েছে। তারা এখান থেকে আসলে তাদেরকে কিভাবে নিয়ে যাবেন এই বিষয়ে বোধহয় চেষ্টা করা হচ্ছে। আমি যতটুকু অনুধাবন করতে পারছি বিদ্যালয়ের ভুলতে পারছে না, সেই বেদনাটি এখন আসলে ক্ষোভে পরিণত হয়েছে। তারা বলছে যেভাবে প্রশাসনের কাছে চাইছে, একই সাথে বারবার বলছে দর্শক, উত্তরার ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ সহ সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ সমাহিত করা হবে রাজশাহীতে। জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে জানাজা শেষে বিকেলে নগরীর সোপুরা গোরস্থানে তাকে দাফন করা হবে। পাইলট তৌকিরের নানা আজিজুর রহমান জানিয়েছেন, গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, তবে তাকে দাফন করা হবে
রাজশাহীতে। তৌকিরের মৃত্যুর খবর শুনে গতকাল থেকেই রাজশাহীতে তাদের ভাড়া বাসায় ভিড় করছেন আত্মীয় সহ সাধারণ মানুষ। পুরো নগরীতেই এখন শোকাবহ পরিবেশ। দোয়ার আয়োজন করেছে জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। 2:30টার সময় হয়তো এখানে চলে আসবে, বাসটা চলে আসবে। লাশ আছে সরাসরি জানাজার জায়গায় যাবে। জানাজার জায়গাটা হলো আপনার স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম এখানে। তারপরে সপুরা গোরস্থানে তার দাফন হবে এবং 4:30টায়, বেলা 4:30টায়। উত্তরায় মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম, পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে বলে জানানো হয়। এছাড়া ঢাকার কয়েকটি হাসপাতালে আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় কেউ যদি নিখোঁজ থেকে থাকে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছে প্রেস উইং। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। হতাহতদের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন চলছে। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কোমলমতি শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকাহত অন্তর্বর্তী সরকার। এদিকে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামী 3 দিনের জন্য জুলাই পুনর্জাগরণের সকল অনুষ্ঠান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিকে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি গভীর শোকাহত এটিএন বাংলা পরিবার। নিহতদের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা এবং আহতদের সুস্থতার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। একই সাথে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এটিএন বাংলা পরিবার। আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথ পালনের তো আমাদের সরকার, আমাদের ব্যবস্থাপনায় যারা আছেন, আমাদের নেতৃত্ব, আল্লাহ রাব্বুল আলামিন এদের সবাইকে শহীদ বলে কবুল করেন, এদের সবাইকে শহীদ বলে কবুল করেন। যে সকল পরিবার করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদা বাদাল কাদা আমন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মধ্যরাতে তার ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা। স্বপ্ন পূরণের আগেই নিভে গেল তরুণ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জীবন প্রদীপ। রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকিরকে রাজধানীর কুর্মিটোলায় ফিউনারেল প্যারেডের মাধ্যমে শেষ বিদায় জানান সহকর্মীরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা।
মাত্র 1 বছর আগে বিয়ে হলেও পাইলট তৌকির ইসলাম সাগর বউ ঘরে তোলেন গত ফেব্রুয়ারিতে। সংসার শুরুর 6 মাসের মাথায় প্রশিক্ষণের শেষ ধাপে সোমবার একাই যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়াল দেন তৌকির। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আশ্রয় পড়লে সেখানেই নিভে যায় এই তরুণ পাইলটের জীবন। মঙ্গলবার দুপুরে ঢাকার কুর্মিটোলায় তৌকিরের ফিনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান সহ পাইলট তৌকির ইসলামের সহকর্মীরা। এ সময় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। 22 ডিসেম্বর 2016 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ শেষে 1 ডিসেম্বর 2019 তারিখে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি চাকুরিকালীন সময়ে বিমান বাহিনীর বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন যেমন 15 স্কোয়াড্রনে পাইলট, 35 স্কোয়াড্রন পাইলট এবং অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাইলট আপনারা জানেন, অনেক মিডিয়াতে অলরেডি এসছে, আপনারা দেখেছেন যে পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপরে তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো, কারণ বিমানটা আছড়ে পড়েছিল ওই বিল্ডিং এর উপরে। কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্য বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে, তার জন্য তার যে ইজেকশন বলি আমরা, বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের, সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার নিজের জীবন উৎসর্গ করেছে বা সে আজকে আমাদের মাঝে নাই। পরিবারের পক্ষ থেকে তৌকিরের মামা ভাগ্নের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আমার ভাগনা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের প্রতি আপনারা সমবেদনা জানাবেন, তার পরিবারের পাশে থাকবেন আপনারা। এছাড়া তার সাথে যদি কোনো লেনা দেনা থাকে, আপনাদের কোনো দেনা পাওনা থাকে, সেটা আমাদেরকে জানাবেন, অথবা বিমান বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, উপযুক্ত কর্তৃপক্ষ আছেন, তাদেরকে আপনারা জানাতে পারেন। তৌকিরের এমন মৃত্যুতে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসার্ট ও রাজশাহীর বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার বিকেলে রাজশাহীর শোপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তৌকিরকে দাফন করা হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। উত্তরার মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে টাঙ্গাইলের 2 শিক্ষার্থীরও। তাদের মরদেহ নিজ বাড়ি সখীপুর ও মির্জাপুরে পৌঁছলে স্বজনদের বুক ফাঁটা আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। সকালে নিজ নিজ এলাকায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় কোমলমতি এই 2 শিক্ষার্থীকে। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। একমাত্র মেয়েকে হারিয়ে এভাবেই বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন মাইলস্টোনের উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পাসের শিক্ষক বাবা দেলোয়ার হোসেন। সোমবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যায় 8 বছর বয়সী 3য় শ্রেণীর ছাত্রী মেহনাজ আক্তার হুমায়রা। সোমবার মধ্যরাতে হুমায়রার মরদেহ সখীপুরের হতিয়া কেরানীপাড়া গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। সকালে হতিয়া কেরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হুমায়রার নামাজে জানাজা শেষে কেরানীপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উত্তরায় মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত হয় টাঙ্গাইলের অপর শিক্ষার্থী মির্জাপুরের ওয়ারসি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর আহমেদ। সকাল 10টায় আন্দিরপাড়া মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাকে। 14 বছর বয়সী তানভীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তানভীরের আকস্মিক এমন মৃত্যুর খবরে শোকে স্তব্ধ পুরো পরিবার। এমন মৃত্যু মানতে পারছেন না স্বজনরাও। উত্তরা মাইলস্টোনে পড়া টাঙ্গাইলের এই 2 শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ সামিমের দাফন শরীয়তপুরের সখীপুরে সম্পন্ন হয়েছে। সকালে সখীপুরের ডিএম খালি চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত সামিম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএম খালির বাসিন্দা। মৃত আবুল কালাম মাঝির ছোট ছেলে। সে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। দেশের ইতিহাসে স্মরণকালের এমন যুদ্ধ বিমান দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে প্রশিক্ষণ বিমানের মান ও নিয়ম নিয়ে। গত ৩৪ বছরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের ৩২টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন পাইলট। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, পুরাতন মডেলের প্রশিক্ষণ বিমানের কারণেই বাড়ছে দুর্ঘটনার হার। প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার কারণ অনুসন্ধান নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। বাংলাদেশ বিমান বাহিনীর F7 BGI যুদ্ধ বিমান বিধ্বস্তে এত মানুষের প্রাণহানি ও ঘন ঘন প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে প্রশিক্ষণ বিমানের মান নিয়ে। এয়ারোস্পেস গ্লোবাল নিউজ AGN বলছে, পুরনো নকশা, সীমিত নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক ফ্লাইট নিরাপত্তা ব্যবস্থার অভাবে এ ধরনের জেটে নতুন প্রজন্মের যুদ্ধ বিমানের চেয়ে দুর্ঘটনার হার অনেক বেশি। বিমান বাহিনীর সাবেক পাইলট ও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান জানান, প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা কমাতে প্রয়োজন আধুনিক প্রযুক্তির বিমান। যে বিমানগুলো এখন উড্ডয়ন করছে বাংলাদেশ বিমান বাহিনী, এগুলো অনেক অনেক আগের প্রজন্মের বিমান। সেই এটা 80s এর, যদিও এটা তৈরি করা হয়েছিল 2011 সালে, যে এটা গতকাল ক্র্যাশ করেছে, বাট এটা পুরানো প্রযুক্তির বিমান। এটার পরিবর্তে বিমান বাহিনী অনেক বছর যাবতই বিগত বছরগুলোতে নতুন প্লেনের জন্য সরকারের কাছে চাচ্ছে, বাট কেনার সামর্থ্য এখন পর্যন্ত হয়নি। বাট এটা একটা জরুরি বিষয়। শুধু নিরাপত্তা না, দেশের নিরাপত্তা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের এখন নতুন প্রযুক্তির বিমান অবশ্যই ক্রয় করা প্রয়োজন। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল নিয়েও প্রশ্ন তুলেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। আমাদের প্রশিক্ষণ বিমান পরিচালিত হবে এবং সেখানে অ্যাক্সিডেন্টাল কেসও আসবে, এটা আসলে জাগতিক নিয়ম, এটা হতে থাকবে, সারা ওয়ার্ল্ডেই হয়। অনেক ব্যস্ত একটা এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই ব্যস্ততার থেকে বেশি জনবহুল একটা এরিয়া হচ্ছে ঢাকা বিমানবন্দর কিংবা ঢাকা বিমানবন্দর আশেপাশে যেসব এরিয়াগুলো আছে, সেটা থেকে রিলিফ পাওয়ার জন্যই বেসিক্যালি আমাদেরকে ঢাকার বাইরে আসলে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বিমানগুলোকে আসার পারমিশন দেয়। ঠিক আমি বলবো যে শুধু বেসরকারি বিমান সংস্থার জন্য না, এটা সামরিক বিমান সংস্থার জন্য একই নিয়ম আসলে পরিচিত হওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে F7 BGI 1 ইঞ্জিন বিশিষ্ট তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান, ফলে যান্ত্রিক ত্রুটিতে দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় এই মডেলের বিমান। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার দায় নিরূপণে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। সকালে জনস্বার্থে রিটটি দায়ের করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। রিটে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়। জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও ট্রেনিং বিমান উড়ানোতেও নিষেধাজ্ঞা চাওয়া হয় রিটে। এছাড়া রিটে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং আহত নিহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়। জনবহুল এলাকায় প্রশিক্ষণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধ বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তদন্ত করে তা বের করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। তারা বলেন, নিষ্পাপ শিশু যাদের জীবন ঝরে গেল কোনোভাবেই তাদের আর ফিরে পাওয়া যাবে না। গোটা দেশবাসী মর্মান্তিক এই ঘটনায় কাঁদছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের কাছে দাবি জানান বিএনপি নেতারা। পরে যুবদলের পক্ষ থেকে নয়াপল্টনে আহতদের জন্য রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য দায়ী কে, এর জন্য কারা দায়ী সেটা সরকার খুঁজে বের করবে। একটি ঘনবসতি এলাকার উপরে তার প্রশিক্ষণের বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা,
কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিবিসি, রয়টার্স, সিএনএন, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট, এনডিটিভি সহ বিশ্বের প্রায় সব সংবাদ মাধ্যমেই মর্মান্তিক এই দুর্ঘটনার খবর উঠে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের স্কুলে বিমান বাহিনীর জেট বিধ্বস্ত, কমপক্ষে 19 জন নিহত শিরোনামে সংবাদটি প্রকাশ করেছে। রয়টার্স শিরোনাম দিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে কমপক্ষে 19 জন নিহত, আহত হয়েছেন আরও অনেকে। আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন সংবাদ প্রকাশ করেছে, ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর জেট বিধ্বস্ত, কমপক্ষে 19 জন নিহত শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত, নিহত কমপক্ষে 19, এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি ঢাকায় কলেজে জেট বিমান বিধ্বস্ত, 19 জন নিহত শিরোনামে বাংলাদেশের এই দুর্ঘটনার খবর প্রচার করেছে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান স্কুলে বিধ্বস্ত হয়ে 19 জন নিহত, বেশিরভাগই শিশু, এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে চীনা সংবাদ মাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট। এবারে রক্তে লেখা জুলাই অভ্যুত্থান। শেখ হাসিনা পালায় না, মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রীর দম্ভ আর অহংকারী সেই উক্তিটি? কিন্তু কে জানতো 2024-এর 22 জুলাই দেয়া শেখ হাসিনার ক্ষমতার এই দম্ভ চূর্ণ হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই। গণহত্যাকারী শেখ হাসিনাকে পালাতে হয়েছে লাশ আর রক্তের দায় নিয়ে। সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে এটিএন বাংলাকে গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক হান্নান মাসুদ জানান, বিভিন্ন ইস্যুতে নানা বিভক্তি দেখা দিলেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক। জুলাইয়ের মূল ঐক্যটা এখানেই। দেখুন মাঝারুল হক মুহাজিরের রিপোর্ট। গণ অভ্যুত্থানের উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। চীন সফর শেষে গেল বছরের 22 জুলাই ব্যবসায়ীদের সঙ্গে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আসনে বরাবরের মতোই দাম্ভিক এই শাসকের গুণ কীর্তনে ব্যস্ত দেশের শীর্ষ ব্যবসায়ীরাও। সামাজিক মাধ্যমে তখন শেখ হাসিনা পালিয়েছেন এমন গুজব শুনে দম্ভের সাথেই তিনি সাফ জানিয়েছিলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। জুলাইয়ের আন্দোলন তখন ক্রমে রূপ নেয় এক স্ফুলিঙ্গে। বাড়তে থাকে লাশের মিছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীরা যে যার অবস্থান থেকে সামিল হন আন্দোলনে। সরকারের তরফ থেকে বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদের দমাতে শুরু হয় গণগ্রেপ্তার। আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান, আমরা কেন বাইরে থেকে কান্না করব? গুম হয়ে যাওয়া সহযোদ্ধাদের জন্য, নিহত ভাইদের জন্য 22 জুলাই রাতে এক ব্রিফিংয়ে কান্নায় ভেঙে পড়েন সমন্বয়ক হান্নান মাসুদ। তখনও বন্ধ ছিল ইন্টারনেট। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আব্দুল হান্নান মাসুদ এখন এনসিপির নেতা। রাজনীতিতে নাম লেখালেও আজও সেই স্মৃতি তার চোখে মুখে। বলেন, আওয়ামী লীগ প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এখনো ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ প্রশ্নে এই সকল শক্তি একত্রিত হয়ে 5 মিনিট ভাববে না, সবাই আবার একত্রিত হয়ে যাবে। আমি এটাকে বলছি না যে হচ্ছে আমাদের ঐক্যটা নষ্ট হয়ে গেছে, আমি বলবো হচ্ছে যে যে প্রত্যেকে তার পথ বেছে নিয়েছে, আবার সকল পথ মিলে এক পথে আসবে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। এখনো নতুন এক বাংলাদেশের খোঁজে এই তরুণ। একান্ত সাক্ষাৎকারে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান এনসিপি নেতা হান্নান মাসুদ। আমরা এখনো রাজপথে স্লোগান দিচ্ছি, তখন আওয়ামী রেজিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এখন আমরা লড়াই করছি সকল ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেটা আপনাদের মিডিয়া ইস্টাবলিশমেন্ট বলেন। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
জুলাই গণ আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২৮ জুলাই দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ২৪ জনকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন আদালত। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ বিচারপতির ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। এদিন সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবু সাইদ হত্যার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আগে পলাতক ২৪ আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একটা বিষয় হচ্ছে যে বিচার শুরুর সিদ্ধান্ত নেওয়া, যেহেতু ৩০ জন আসামির ২৪ জন পলাতক, তাদের পত্রিকা বিজ্ঞপ্তি আসছে এবং তাদেরকে পলাতক হিসেবে বিবেচনা করে বিচার শুরু নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় যে ৬ জন উপস্থিত ছিলেন তাদের মধ্যে ২ জন এখন পর্যন্ত লয়ার নিয়োগ করেননি। তারা বলেছেন যে আমরা পরে জানাবো। আগামী ২৮ জুলাই চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্র সংস্কারের অমীমাংসিত মৌলিক ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৭তম বৈঠক চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় ১৭ দিনের মতো এই সংলাপ চলছে। বৈঠকে আলোচ্য বিষয় প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিভিন্ন দলের সমন্বিত প্রস্তাব এবং নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের বিধান। বৈঠকের সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, দ্বিতীয় দফা আলোচনায় পর্যন্ত সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ সহ ৮টি বিষয়ে দলগুলো একমত হতে পেরেছে। এছাড়া আরও কিছু মৌলিক ইস্যুতে তারা কাছাকাছি অবস্থানে রয়েছে। এখনও ৭টি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় অমীমাংসিত রয়েছে। সেসব বিষয়ে ঐক্যমত্যের প্রচেষ্টা চলছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে ১০ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। শহরের সাধারণ পাঠাগার চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় তিনি পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। মেলায় ২৫টি স্টল রয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান। একই সঙ্গে নিজেদের এই পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলেও উল্লেখ করেছে দেশটি। এর প্রতিক্রিয়ায় ইরানে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় বড় ধরনের ক্ষতি হলেও ইরান তাদের পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের জাতীয় গর্বের অংশ হিসেবেও উল্লেখ করেন তিনি। তেহরানের এমন বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি জানান, প্রয়োজনে আবারও হামলা করব। পরে তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। গোপালগঞ্জে ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হতাহতের ৬ দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে প্রথমে তারা হামলায় ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শনে যান। পরে তারা ভাঙচুর করা জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর নির্মাণ এলাকায় যান। এরপর পৌর পার্ক এলাকায় এনসিপির সভাস্থল পরিদর্শন করেন তারা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টারা জেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। এবারে খেলার খবর।
3 ম্যাচের সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় টি-20তে সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই সঙ্গে শ্রীলঙ্কাকে হারিয়ে পাওয়ার আত্মবিশ্বাসটা আরও কার্যকরী করতে চায় ফিল সিমন্সের দল। জয়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ব্যবধানটাও কমিয়ে আনতে চান লিটন দাস, তাওহিদ হৃদয়রা। এদিকে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে এসে প্রথম ম্যাচেই হেরে ব্যাকফুটে পাকিস্তান। আপাতত তাই সিরিজে সমতা আনাটাই তাদের লক্ষ্য। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যে 6টায় শুরু হবে খেলাটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।